নমস্কার। আজকের এই বিশেষ আলোচনার পূর্বাহ্নে আমি কিছু কথা বলতে চাই। এটি এই আলোচনার প্রস্তাবনাও বলা যায়। শ্রী অর্ধেন্দুশেখর সোম মহাশয়, তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, কৃতি ছাত্র এবং স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের একজন নিরলস গবেষক। কিন্তু সবচাইতে বড় কথা হলো, তিনি তার গবেষণা ক্ষেত্রে কখনোই প্রচারে আসেননি। নীরবেই তিনি এই গবেষণার কাজটি করেছেন। বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র হিসেবে এবং পরবর্তীকালে অধ্যাপক হিসেবে তিনি বহু কৃতি মানুষের, বহু রাজনৈতিক ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছেন, তাদের সান্নিধ্য লাভ করেছেন। কিন্তু কোথাও তিনি তার এ সমস্ত কিছু কখনোই প্রচার করেননি। তার নিজস্ব বৃত্তের মধ্যেই তা একেবারেই সংহত রয়েছে। এবং এই কৃতি ছাত্র হিসেবে এবং অধ্যাপক জীবনে তিনি যে সমস্ত কৃতি মানুষদের সংস্পর্শে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম অধ্যাপক সমর গুহ। সমর গুহ আপনারা অনেকেই জানেন, তিনি একজন গবেষক এবং কৃতি অধ্যাপক, রাজনৈতিকবিদও বটেন। যাই হোক, এই অর্ধেন্দুশেখর সোম মহাশয়ের সাথে আমার পরিচয় হয়েছে এই ব্যাঙ্গালোরে। তিনি বেশ কিছু বছর ধরে ব্যাঙ্গালোরে বসবাস করছেন, প্রায় 90-এর উপর তার বয়স। তো গত বছর তিনি আমাকে বেশ কিছু কথা প্রসঙ্গে নানা কথা আলাপ হবার পর, এবং এটি আমার সৌভাগ্য, অর্ধেন্দুশেখর বাবু তিনি তার দরজাটি উন্মোচন করেছেন আমার কাছে, এবং অনেক কথা তার সাথে অনেক প্রসঙ্গে হয়েছে, এবং তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও আমাকে দিয়েছেন। এবং গত বছরই তিনি এই বিষয় নিয়ে আলোচনা করার অনুরোধও করেছেন, কিন্তু সেটা গত বছর আমার পক্ষে সম্ভব হয়নি। এবছর যখন আবার আমি ব্যাঙ্গালোরে এসেছি, তিনি জানতে পেরেছেন, নিজের থেকে ফোন করে আমাকে বলেছেন, আপনি কি আশা করেন যে আমি আরও দীর্ঘদিন অপেক্ষা করতে পারব? তো তার এই গভীর আগ্রহ এবং অবশ্যই তার আশীর্বাদ, এবং যা কিছু আমি আলোচনা করছি তার অধিকাংশই তিনি আমাকে নানা সূত্র হতে তুলে দিয়েছেন। সেসব নিয়েই তার অনুরোধকে শিরোধার্য করে আমাদের এই আলোচনাটি কয়েকটি পর্ব হবে। খুব বেশি দীর্ঘ পর্ব হবে না, তবে 2-1টি পর্ব তো হবেই। আমরা শুরু করি। দুই বিপরীত প্রান্তের ভিন্ন প্রকৃতির মানুষ হওয়া সত্ত্বেও দুটি বিরাট প্রাণের মধ্যে এমন এক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল যা কখনোই লৌকিকতার সৌজন্যে বাধা থাকেনি। কিভাবে এক কোমল গান্ধার মননের সাথে দীপক রাগে রুদ্রবীণা ছন্দ ধ্বনিত
এবং সমন্বিত হয়ে উঠল আমাদের বর্তমান আলোচনা সেই প্রসঙ্গ নিয়ে। শুধু তাই নয়, এই 1-2টি পর্বের আলোচনার ক্রমান্বয়ে আমরা লক্ষ্য করব এক স্থিতধী নান্দনিক চেতনা ধীরে ধীরে শান্ত, সমাহিত এবং স্বীয় লক্ষ্যে দৃঢ়তর করে এগিয়ে চলার অসীম প্রেরণা দান করেছে এক রুদ্র, অশান্ত, তড়িৎ মূর্তিকে। একজন ধ্যানগম্ভীর, বিশাল ভূধর, অন্যজন দুরন্ত, দৃপ্ত বহ্নিশিখা। প্রথমজন দার্শনিক, নান্দনিক, কাব্যময়, ঔপনিষদিক, ভাবময় মনন চর্চার গভীর আধার হলেও এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবারে ধর্ম, সংস্কৃতি, শিল্পকলার মমত্ববোধের সাথে সাথে স্বদেশী ভাবনাও প্রবলভাবে প্রভাবিত করেছে সমকালীন সমাজকে। যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, এই পরিবারেই ছিল তার গৌরবময় ভূমিকা। বিরোধী আন্দোলনের প্রবলতাকে বহু মাত্রায় নতুন প্রেরণায়, আবেগের জোয়ারে ভাসিয়ে দিতে সক্ষম হয়েছিল এই বিরাট পুরুষের স্বদেশী সঙ্গীত, কবিতা এবং রচনা। রুদ্র সাধনার উদাত্ত মন্ত্র হিসেবেই তার রচনা সমূহ বিপ্লবীদের কণ্ঠে কেবলমাত্র ধ্বনিত রণিত হয়নি, ফাঁসির মঞ্চে আত্মাহুতি দেবার নির্ভীক প্রেরণাও জুগিয়েছিল। তার গভীর স্নেহ, সমর্থন ছিল এই সকল আত্মোৎসর্গকারী স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের প্রতি। কেবলমাত্র কবি, সাহিত্যিক, দার্শনিক, শিল্পীরাই তার কাছে যেতেন তা নয়, রাজনৈতিক নেতাকর্মীরাও তার কাছে উপস্থিত হতেন সাহচর্য লাভের জন্য, অনুপ্রাণিত হবার জন্য, শুভকামনা লাভের জন্য। এক তীর্থ পরিক্রমার মানসিকতা নিয়েই তারা তার কাছে সাগ্রহে উপস্থিত হতেন। কিন্তু তিনি কখনোই প্রত্যক্ষ রাজনীতি করেননি, রাজদ্রোহ করেননি, এটা বিশেষ লক্ষ্য করার। তবুও রাজদ্রোহী হতে বিপ্লবীরা তার কাছে বারবার আসতেন, কারণ তিনি এমন এক বাতাবরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন যেখানে সূক্ষ্ম নান্দনিকতার চরম উৎকর্ষতা সৃষ্টির সাথে সাথে রাষ্ট্রীয় মুক্তির আত্মিক চেতনা এবং স্বদেশ প্রেমের দার্শনিক ভাবনার এক বৃহত্তর মুক্তমনা সাংস্কৃতিক পরিবেশ সমানভাবে বহমান ছিল। অর্থাৎ শিল্প সংস্কৃতির পাশাপাশি স্বদেশ প্রাণতার বাণী একইভাবে জাতীয় চেতনায় সৃষ্টি করেছিল এক সার্বজনীন আবেদন। তাতে অবগাহন করে প্রত্যেকে তাদের আপন আপন মনন রসদ শক্তি সংগ্রহ করে নিতেন। ইনি বাংলা তথা ভারতীয় জাতীয় জীবনের সূর্য সম
রবীন্দ্রনাথ। আর্যের রুদ্র অশান্ত বহ্নিকে তিনি স্বীয় মনন ভাবনায় প্রশ্রয়ে সমর্থনে সকল সংকটে এক বৃহত্তম কর্মপ্রেরণায় উদ্বুদ্ধ করেছিলেন সেই প্রদীপ্ত সর্বত্যাগী নির্ভীক তারুণ্য শক্তি সুভাষচন্দ্র, যার জীবনের চরম সংকটের দিনে একান্ত আশ্বাসের আলোক স্তম্ভ রূপে দেদীপ্যমান হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথ। সবাই যখন সুভাষচন্দ্রের ঘোর বিরোধী সপ্তরথীর বেষ্টনীতে সুভাষচন্দ্রকে বিপর্যস্ত ভ্রষ্ট নষ্ট করে দিতে চেয়েছেন, রবীন্দ্রনাথ তার অন্তর্দৃষ্টি দিয়ে সুভাষচন্দ্রের লক্ষ্যপথকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করে তাকে দিয়েছিলেন নিজের পূর্ণ নৈতিক এবং আত্মিক সমর্থন। কেবল কথায় নয়, প্রয়োজনে বারবার অসুস্থ শরীর নিয়েও রবীন্দ্রনাথ সক্রিয় হয়ে উঠেছিলেন সুভাষচন্দ্রকে রক্ষা করার জন্য। এমন নয় যে রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে প্রথম হতেই সমর্থন করতেন, সুভাষচন্দ্রের মতকে পথকে বিশ্বাস করতেন, তা কিন্তু নয়। যেখানে রবীন্দ্রনাথের সংশয় ছিল, দ্বিধা ছিল, এবং তিনি যে তাকে বিশ্বাস করতেন তা কিন্তু নয়, সেখানে 1939 সালে সুভাষচন্দ্রকে অভিনন্দন জানিয়ে রবীন্দ্রনাথ যে কথাগুলো উচ্চারণ করেছিলেন তার লেখার মধ্যে দিয়ে তা সবিশেষ প্রণিধানযোগ্য। আমি অনুরোধ করব আমার সমস্ত শ্রোতাদের এই পর্বটি এবং এই আগামী একটি দুটি যে পর্বে, অর্থাৎ এই বিষয়টিকে গভীর মনন দিয়ে শোনার জন্য, এবং সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের বিশ্লেষক যে দৃষ্টিভঙ্গি তা দিয়ে এই দুই বিরাট পুরুষের মধ্যে যে একটা সম্পর্ক কিভাবে সেটা তৈরি হয়েছে, তৈরি হতে হতেও মাঝখানে আবার সেটা ভেঙেছে, আবার নতুন করে গড়ে উঠেছে, এবং সর্বশেষে সেটা কোন পরিণতি লাভ করেছে সেটাকে লক্ষ্য করার। আসুন আমরা এই আলোচনায় এই দুই পুরুষকে, দুই বিরাট ভারতবর্ষের, বাংলা তথা ভারতবর্ষের এই দুই বিরাট কীর্তিমান পুরুষকে স্মরণ করি, এবং তাদের মধ্যে যে আন্তর সম্পর্ক সেটা কোন মণিপ্রকোষ্ঠে যুক্ত ছিল সেটাকেও একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমরা যে কথা বলছিলাম, রবীন্দ্রনাথ প্রথম থেকেই কিন্তু সুভাষচন্দ্রকে যে খুব বিশ্বাস করতেন, সমর্থন করতেন, বা তার মত পথকে একটা স্থির ধারার মধ্যে দিয়ে অনুবর্তন করতেন এমনটা নয়। এবং তার সবচাইতে বড় যুক্তি হলো 1939 সালে রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখেন। সেই পত্রের প্রথম অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে রবীন্দ্রনাথ যে কথাগুলো উচ্চারণ করেছিলেন তার লেখার মধ্যে দিয়ে তা আমাদেরকে বিশেষভাবে প্রণিধান করতে হবে।
তিনি বলছেন, রবীন্দ্রনাথ বলছেন সুভাষচন্দ্রকে উদ্দেশ্য করে, তোমার রাষ্ট্রিক সাধনার আরম্ভক্ষণে তোমাকে দূর থেকে দেখেছি। সেই আলো আধারের অস্পষ্ট লগ্নে তোমার সম্বন্ধে সন্দেহ জেগেছে মনে। তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে দ্বিধাবোধ করেছি। কখনো দেখেছি তোমার ভ্রম, তোমার দুর্বলতা, তা নিয়ে মন পীড়িত হয়েছে। যতদূর জানা যায়, রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্রের মধ্যে প্রথম সাক্ষাৎকার হয়েছিল 1914 সালে। এই সময় রবীন্দ্রনাথ তো ননই, সুভাষচন্দ্র সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেননি। কয়েকজন সহপাঠীর সঙ্গে তিনি গিয়েছিলেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ সে সময় উপস্থিত যুবক দর্শনার্থীদের সঙ্গে কথা প্রসঙ্গে বিশেষভাবে জোর দিয়েছিলেন পল্লী সংগঠনের গুরুত্বের উপর। কিন্তু কবির কথার গুরুত্ব বোঝার মতো মানসিক ক্ষমতা সে সময় সুভাষচন্দ্রের ছিল না। তার 24 বছর পর, এই ঘটনা 24 বছর পর সুভাষচন্দ্র নিজেই তা স্বীকার করে লিখেছেন, তিনি অর্থাৎ রবীন্দ্রনাথ আমাদের পল্লী সংগঠনের কথা বলেন, তখন বুঝিতে পারি নাই, পরে যতদিন যাইতে লাগিল ততই বুঝিতে পারিলাম তাহার মূল্য কতখানি। রবীন্দ্র সুভাষের দ্বিতীয় সাক্ষাৎকার 1921 সালে। সুভাষচন্দ্র আইসিএস ত্যাগ করে ভারতবর্ষের মুক্তি সংগ্রামে যোগ দেবার উদ্দেশ্যে ভারতগামী জাহাজে দেশে ফিরে আসছেন। স্বাধীনতা সংগ্রামের পথ, উপায় এবং গতি কেমন হবে, এই প্রশ্ন সুভাষকে অশান্ত এবং ব্যাকুল করে তুলেছিল। এমনই বাতাবরণে সেই জাহাজেই রবীন্দ্রনাথের সাথে সুভাষচন্দ্রের পরিচয় দ্বিতীয়বার এবং দীর্ঘ আলোচনা। জাহাজেই রবীন্দ্রনাথ এই বিষয়ে তার কথা বলেন এবং রবীন্দ্রনাথের ভাবনা সুভাষচন্দ্রকে যথেষ্ট প্রভাবিত করেছিল। তার পরামর্শে সুভাষচন্দ্র বর্তমান মুম্বাইতে, অর্থাৎ সেকালের মুম্বাইতে নেমে প্রথমেই দেখা করেন গান্ধীজির সঙ্গে। গান্ধীজির অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়ে 1 বছরের মধ্যেই ভারতবর্ষের পক্ষে স্বরাজ অর্জন সম্ভব, এই যুক্তি কিন্তু সন্তুষ্ট করতে পারল না সুভাষচন্দ্রকে। বলা যায় প্রথম সাক্ষাতে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের নীতি ও পদ্ধতি বিষয়ে গান্ধীজি এবং সুভাষচন্দ্রের দৃষ্টিভঙ্গির এক মৌলিক পার্থক্যের সৃষ্টি হল, ইনসার্মাউন্টেবল গ্যাপ সৃষ্টি হল, এবং এটাকে বলা হয় অ্যান ইনসুপারেবল গ্যাপ অফ বেসিক আইডিয়াস। এই পর্যায়ে আমরা একটা বিশেষ ঘটনার প্রতি মনোযোগ আকর্ষণ করতে চাই। গান্ধীজির অসহযোগ আন্দোলনে সমগ্র দেশ তখন আন্দোলিত। এর মধ্যে ইংরেজি শিক্ষা বয়কট কর্মসূচি ঘোষিত হল। এই আন্দোলনের অংশ হিসেবে রবীন্দ্রনাথ তার তীব্র প্রতিবাদ করলেন। তিনি শিক্ষার মিলন নাম দিয়ে এই আন্দোলনের প্রকাশ্য সমালোচনা করে
এক প্রবন্ধ লিখলেন। এই প্রবন্ধে রবীন্দ্রনাথের শিক্ষা সম্পর্কিত ভাবনার বিচ্ছুরণ ঘটেছে। তিনি পৃথিবীর দুই প্রান্তের শিক্ষার মিলন ঘটিয়ে একটি আদর্শ শিক্ষা চেয়েছেন, যাতে উভয় প্রান্তের মানুষই সমানভাবে সভ্য হয়ে উঠতে পারে এবং জাতিগত বিভেদ দূরীভূত হয়। এই বিষয়ে তিনি লিখেছেন, আজ এ কথা বলা বাহুল্য যে বিশ্বশক্তি হচ্ছে ত্রুটিবিহীন বিশ্ব নিয়মেরই রূপ। আমাদের নিয়ন্ত্রিত বুদ্ধি এই নিয়ন্ত্রিত শক্তিকে উপলব্ধি করে। বুদ্ধির নিয়মের সঙ্গে এই বিশ্বের নিয়মের সামঞ্জস্য আছে। এই জন্য এই নিয়মের পরে অধিকার প্রত্যেকের। এ কথা জেনে তবেই আমরা আত্মশক্তির ওপর নিঃশেষে ভর দিয়ে দাঁড়াতে পেরেছি। রবীন্দ্রনাথ লিখছেন, মানুষ যখন সাহস করে না, সে যখন তখন যাকে তাকে মেনে বসে। শরণাগত হবার জন্য সে একেবারে ব্যাকুল। সে সন্ধান করতে চায় না, বুদ্ধি খাটায় না, প্রশ্ন করতেও চায় না, বাইরের দিকে কর্তাকে খুঁজে বেড়ায়। এই জন্য সকলের কাছে সে ঠকছে। পুলিশ দারোগা থেকে ম্যালেরিয়ার মশা পর্যন্ত সবাই তাকে ঠকাচ্ছে। বুদ্ধির ভীরুতাই হচ্ছে শক্তিহীনতার প্রধান অন্তরায়। এরপর তিনি বলছেন, আমি একদিন একটি গ্রামের উন্নতি করতে গিয়েছিলাম। গ্রামের লোকদের জিজ্ঞাসা করলুম, সেদিন তোদের পাড়ায় আগুন লাগলো, একখানা চালাও বাঁচাতে পারলি না কেন? তারা বলল, কপাল। আমি বললেন, কপাল নয় রে, কুয়োর অভাব। কুয়ো মানে কুয়োর অভাব। পাড়ায় একখানা কুয়ো দিস নে কেন, মানে কুয়ো তৈরি করিস নে কেন? তারা তখনই বললে, আজ্ঞে, কর্তার ইচ্ছে হলেই হবে। অর্থাৎ যাদের ঘরে আগুন লাগাবার ঠেলা থাকে, দৈব তাদেরই জলদান করবার ভার কোনো একটি কর্তার উপরে নাকি চাপিয়ে দেয়। সুতরাং যে করে হোক এরা একটা কর্তা পেলেই বেঁচে যায়। রবীন্দ্রনাথ লিখছেন, তাই এদের কপালে আর সকল অভাবই থাকে, কিন্তু কোনো কালেই কর্তার অভাব হয় না। যথেষ্ট প্রণিধানযোগ্য। তিনি আরো লিখছেন, ভুল যখন সত্যের সহায়তা করতে যায় তখনও সে সত্যকে চাপা দেয়। ভুল যখন সত্যের সহায়তা করতে যায় তখনও সে সত্যকে চাপা দেয়। মুসলমানের ঘোড়া হিন্দুর কুয়োর জল অপরিষ্কার করে যেই বলা হয়, অর্থাৎ মুসলমানের ঘোড়া হিন্দুর কুয়োর জল অপরিষ্কার করে বলে যেই বলা হয়, অপবিত্র করে, তখনই সত্য নির্ণয়ের সমস্ত পথ বন্ধ করা হয়। কেননা কোনো জিনিস কিছুকে অপরিষ্কার করে কিনা না করে সেটা প্রমাণ সাপেক্ষ। যদি একইভাবে আমরা পশ্চিম দুয়ারি বলে খামোকা বলে বসি, ও ঘরটা অপবিত্র, ও ঘরের আলো হাওয়া অশুদ্ধ, তাহলে যে বিদ্যা বাইরের নিয়মের কথা শেখায় তার থেকে বঞ্চিত হব। আর যে বিদ্যা অন্তরের পবিত্রতার কথা বলে তাকেও ছোট করা হয়। মুখ ফিরিয়ে থাকা নয়, বিশ্বের সাথে কল্যাণের সূত্রে ঐক্যবদ্ধ হওয়াই
মানব কল্যাণ সমৃদ্ধির শ্রেষ্ঠতম উপায়। রবীন্দ্র প্রত্যয়ে শিক্ষার মূল আদর্শ হল সত্যকে অন্তরে উপলব্ধি করা ও বাইরে জীবনের মধ্যে তার প্রকাশ ঘটানো। সেখানে বিজ্ঞানকে, তার যুক্তিকে দূরে ঠেলে রাখাটা হচ্ছে কুসংস্কারেরই নামান্তর। রক্তকরবীতে রবীন্দ্রনাথ বিজ্ঞানের বিকারের রূপকে দেখিয়েছেন। আবার নৈবেদ্য কাব্যগ্রন্থের বহু কবিতায়, বলাকা কাব্যগ্রন্থে তিনি জাতিপ্রেমের ভয়ানক দিকটিও দেখিয়েছেন। ফ্যাসিবাদের বিরোধিতা করেছেন সভ্যতার সংকট প্রবন্ধে। রবীন্দ্রনাথের এই ভাবনা অসহযোগপন্থীদের প্রবল সমালোচনার মুখে পড়ল। এমনকি ঔপন্যাসিক শরৎচন্দ্রকে দিয়ে শিক্ষার বিরোধ নামে একটি প্রবন্ধ লেখানো হল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সে সময় কংগ্রেসের সভাপতি, তিনি কঠোর সমালোচনা করলেন রবীন্দ্রনাথের। কিন্তু সবচেয়ে বিশেষভাবে লক্ষ্য করার, আপনারা লক্ষ্য করবেন, দেশবন্ধুর বিশ্বস্ত অনুগামী হয়েও সুভাষচন্দ্র রবীন্দ্রনাথের বিরুদ্ধে একটি কথাও বললেন না। এ প্রসঙ্গে সুভাষচন্দ্র তার ইন্ডিয়ান স্ট্রাগল বইটিতে লিখেছেন, 1921 সালের সমুদ্রযাত্রার পথে অসহযোগ আন্দোলনের নীতি সম্বন্ধে কবি রবীন্দ্রনাথের সাথে আলোচনা হয়। তিনি কোনো ক্রমেই এই আন্দোলনের বিরোধী ছিলেন না, বরং তার উদ্বেগ ছিল আরও বেশি করে গঠনমূলক কাজ করা, যার ফলে জনসমর্থন ও সহযোগিতার ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ে একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র, এ স্টেট উইদিন এ স্টেট, কিভাবে গড়ে তোলা যায়। এই চিন্তাধারা আইরিশদের সিনফিন আন্দোলনের গঠনমূলক দিকের কথা। এই ভাবনার সাথে সুভাষচন্দ্র লিখছেন, এই ভাবনার সাথে আমি সম্পূর্ণ সহমত ছিলাম। বস্তুত রবীন্দ্রনাথের এই ভাবনাই ছিল সুভাষচন্দ্রের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়ের অন্তিম স্ট্র্যাটেজি। এরপর আমরা দ্রুত সুভাষচন্দ্রের জীবনের পরপর ঘটনা বা ঘটে চলা কিছু ঘটনার দিকে মনোযোগ দিতে চাই। 1918 সালে কুখ্যাত রেগুলেশন আইনে গ্রেপ্তার করে বার্মার মন্দালয় জেলে সুভাষচন্দ্রকে পাঠানো হয় এবং বিনা বিচারে 3 বছর নির্বাসিত করা হয়। এই জেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জনমতের প্রবল চাপে শেষ পর্যন্ত সুভাষচন্দ্রকে মুক্তি দিতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। দ্বিতীয় ঘটনা, 1927 সালে মাদ্রাজ কংগ্রেসে জওহরলাল এবং সুভাষচন্দ্র দুজনেই কংগ্রেসের সম্পাদক হলেন। এই সময় সাইমন কমিশনের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তুলে সুভাষচন্দ্র সারা ভারতের রাজনীতিতে এক আকর্ষণীয় ব্যক্তিত্বের পরিচয় দিয়ে তারুণ্য শক্তির এক দীপ্তিময় প্রতীক, লিউমিনিয়াস সিম্বল অব দ্য পাওয়ার অব ইয়ুথ হিসেবে পরিচিত হয়ে ওঠে। 3, 1928 সালে, তৃতীয় ঘটনা, 1928 সালে কলকাতা কংগ্রেসে গান্ধীজির ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রস্তাবের বিরুদ্ধে পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করলেন সুভাষচন্দ্র। ডিমান্ড ফর টোটাল ইন্ডিপেন্ডেন্স, সেলফ রুল সভারেনিটি। চতুর্থ ঘটনা, 1930 সালের
আইন অমান্য আন্দোলন নিয়ে গান্ধী আরউইন চুক্তির ফলে 1931 সালের 23শে জানুয়ারি গান্ধীজি, নেহেরু প্রভৃতি কংগ্রেস নেতারা মুক্তি পেলেন। কিন্তু সে সময় অর্থাৎ 1930 সালে সুভাষচন্দ্র স্বাধীনতা দিবস উদযাপনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কলকাতায় মনুমেন্টের তলায় জাতীয় পতাকা উত্তোলন করেন। ব্রিটিশ পুলিশ তখন নির্মমভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে নৃশংসভাবে লাঠি চালায়। 1930 সালে তার 9 মাস জেল হয়েছিল। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে 1933 সালের 26শে জানুয়ারি। সেই একই পতাকা উত্তোলন, ব্রিটিশ পুলিশদের নৃশংস লাঠির আঘাত এবং জেলে কারাবাস। রবীন্দ্রনাথ বিশেষভাবে সুভাষচন্দ্রের এই দীর্ঘ কর্মকাণ্ডের প্রতি নিবিষ্টভাবে লক্ষ্য রাখছিলেন। তিনি লক্ষ্য করলেন পরপর কারাবরণের যন্ত্রণাকেই অগ্রাহ্য করা মাত্র নয়, কি দুঃসাহসিকভাবে তিনি ব্রিটিশের অত্যাচার, লাঠি, বেটন, বুলেটকে ভ্রুক্ষেপ না করে দৃপ্ত তেজে এগিয়ে চলেছে। সুভাষচন্দ্রের দুর্ধর্ষ স্বদেশ প্রেমের নিদর্শনে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন। তিনি বিশেষ করে লক্ষ্য করেছিলেন সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে সুভাষচন্দ্রই স্বদেশ প্রেমের তীব্র দ্যুতিতে অনন্য। তার বীরত্ব, সাহস এবং সাংগঠনিক ক্ষমতার প্রতিভায় কবি মুগ্ধ হলেন এবং তার প্রতি আগ্রহশীল হয়ে উঠলেন। শুধু তাই নয়, আমরা দেখলাম কবি ধীরে ধীরে সুভাষচন্দ্রের আহ্বানে সাড়া দিতে আরম্ভ করলেন। 1930 সাল হতে তাদের মধ্যে চিঠিপত্রের আদান প্রদান আরম্ভ হয়। এই 1930 সালটি এই দুই পুরুষের পারস্পরিক একটা পরিচয়ের ভীষণ গুরুত্বপূর্ণ সময়। আগেই বলেছি রবীন্দ্রনাথ সরাসরি জাতীয়তাবাদী আন্দোলন কিংবা স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না, কিংবা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও প্রত্যক্ষভাবে তিনি যোগ দেননি। কিন্তু 1930 সালের একটি ঘটনার দিকে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সুভাষচন্দ্র তখন বাংলা কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছে। এ সময় তিনি বিশেষভাবে আত্মনিয়োগ করেন উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গের বন্যাত্রাণের কাজে। সুভাষচন্দ্র বন্যাত্রাণ কমিটির সভাপতি পদে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বরণ করে এই কাজ অপূর্ব দক্ষতার সাথে সম্পন্ন করে একটা বিরাট নিজের সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিলেন। কিন্তু সে সময় বাংলা কংগ্রেসে চলছে প্রচণ্ড দলাদলি। এক দলে সুভাষচন্দ্র, তার বিপক্ষে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তাদের কেন্দ্র করে বাংলার বিপ্লবীরা দুটি আলাদা গোষ্ঠীতে বিভক্ত। শুধু তাই নয়, গান্ধী খাদিপন্থীরা সম্পূর্ণ আলাদা হয়ে সতীশচন্দ্র দাশগুপ্ত এবং প্রফুল্ল ঘোষকে প্রদান করে তৃতীয় দলগোষ্ঠী তৈরি করেছিল। এই দলাদলি এমন মাত্রায় পৌঁছেছিল যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় সুভাষচন্দ্রের কক্ষ ত্যাগ করে সতীশচন্দ্রের পক্ষে যোগ দিয়ে দিলেন
এই নিয়ে দুজনের মধ্যে প্রবল তিক্ততার সৃষ্টি হয় এবং সামগ্রিক একটা বাংলার এই সংগ্রামী পরিসরে একটা ভয়ঙ্কর তিক্ত পরিবেশ এর সৃষ্টি হলো। এই সময় সুভাষচন্দ্র সরাসরি রবীন্দ্রনাথের হস্তক্ষেপ প্রার্থনা করলেন। বাংলার বিষদৃশ্য কোলাহল পূর্ণ তিক্ত দলাদলির বাতাবরণের মধ্যেও লক্ষ্য করুন যে রবীন্দ্রনাথ কখনোই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়াননি, তিনি এই বিষদৃশ্য কোলাহলপূর্ণ তিক্ত দলাদলির বাতাবরণের মধ্যেও সুভাষচন্দ্রের অনুরোধ অস্বীকার করলেন না। তিনি সুভাষচন্দ্রের বন্যা ত্রাণ কমিটির সভাপতিত্ব স্বীকার করলেন। সুভাষচন্দ্রের দৃষ্টি, তার কার্যকলাপ এবং উদ্দেশ্য রবীন্দ্রনাথের কাছে অনেক বেশি অন্যদের তুলনায় বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছিল। আরেকটি ঘটনার কথা বলি। চট্টগ্রামের কুখ্যাত পুলিশ ইন্সপেক্টর ছিলেন আসানুল্লাহ খান। বন্দী রাজনৈতিক কর্মীদের ওপর তার নৃশংস ব্যবহার অতীব ঘৃণ্যতম উদাহরণ। 1930 সালে বিপ্লবীরা তাকে নিহত করে। ধূর্ত ব্রিটিশ সরকার এই রাজনৈতিক হত্যাকাণ্ডকে এক কুৎসিত চক্রান্তে পরিণত করে চট্টগ্রামে চরম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয়, যেটা একটা দাঙ্গাবাজ সরকারের যেমন নীতি। সে সময় সুভাষচন্দ্র এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তের অনুরোধে স্বয়ং রবীন্দ্রনাথ চট্টগ্রামের হিন্দু মুসলমান নির্বিশেষে সবার কাছে শুভ বুদ্ধির আবেদন করে দাঙ্গা বন্ধ করার আবেদন করেন। বলেন, আমাদের মধ্যে যখন বিদ্বেষের আগুন জ্বালাইয়া তুলিতে ও আমাদের জাতীয় ইতিহাসকে চিরদিনের মতো কলঙ্কিত করিতে দেখি, তখন লজ্জায় সংকোচে আমরা নির্বাক হইয়া পড়ি। আমরা ভারতীয় হিন্দু মুসলমান একই মাতৃকার সন্তান, চিরকাল পাশাপাশি বাস করিয়া এক সম্মিলিত রাজতন্ত্র গড়িয়া তুলিব, জয় পরাজয়ের অংশ সমভাবে বাটিয়া লইব। পরের ঘটনাটি আরও মারাত্মক এবং লক্ষ্য করার। সুভাষচন্দ্রের আহ্বানে স্বয়ং রবীন্দ্রনাথ সরাসরি রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেছেন। ঘটনার সময় 16 সেপ্টেম্বর 1931 সাল হিজলি বন্দিশালায় রাজবন্দী তারকেশ্বর সেন ও সন্তোষ মিত্রকে নির্মমভাবে হত্যা করা হলো। সংবাদ পেয়েই যতীন্দ্রমোহন সেনগুপ্তকে সঙ্গে নিয়ে হিজলি জেলে পৌঁছেই সুভাষচন্দ্র একেবারে একলা আইন অমান্য করে দৌড়ে ঢুকে গেলেন জেলের মধ্যে রাজবন্দীদের কাছে। এই ঘটনা, সুভাষচন্দ্রের এই আচরণ বাংলাদেশের আপামর জনসাধারণের মনে বিশাল প্রভাব সৃষ্টি করে। এর পর সুভাষচন্দ্রের আহ্বানে কলকাতার টাউন হলে চট্টগ্রামের ওই জাতি দাঙ্গা এবং হিজলি জেলে এই বন্দী হত্যার প্রতিবাদে এক জনসভার আয়োজন করা হয়। সেই সভায় কেবলমাত্র সুভাষচন্দ্রের অনুরোধে অসুস্থ শরীর নিয়েও রবীন্দ্রনাথ সর্বপ্রথম রাজনৈতিক মঞ্চে সভাপতি রূপে উপস্থিত হন। ব্রিটিশ
বর্বরতার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র হিসেবে তিনি বলেন, যখন দেখা যায় জনমতকে অবজ্ঞার সঙ্গে উপেক্ষা করে এত অনায়াসে বিভীষিকা বিস্তার করা সম্ভবপর হয়, তখন ধরে নিতেই হবে যে ভারতে ব্রিটিশ শাসনের চরিত্র বিকৃত হয়েছে। এখন থেকে আমাদের ভাগ্যে দুর্দম দৌরাত্ম্য উত্তরোত্তর বেড়ে চলার আশঙ্কা ঘটল। এ সময় রবীন্দ্রনাথ রচনা করলেন তার বিখ্যাত প্রশ্ন কবিতাটি। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। দীর্ঘদিনের সচেতন বিচার বিশ্লেষণের পর রবীন্দ্রনাথ এক পত্র লিখলেন সুভাষচন্দ্রকে। সেখানে তিনি লিখলেন, আজ তুমি যে আলোকে প্রকাশিত, আজ তুমি যে আলোকে প্রকাশিত তাতে সংশয়ের আবিলতা আর নেই। মধ্যদিনে তোমার পরিচয় সুস্পষ্ট। বহু অভিজ্ঞতাকে আত্মসাৎ করেছে তোমার জীবন। কর্তব্য ক্ষেত্রে দেখলুম তোমার যে পরিণতি, তা থেকে পেয়েছি তোমার জীবনী শক্তির প্রমাণ। এই শক্তির কঠিন পরীক্ষা হয়েছে কারা দুঃখে, নির্বাসনে, দুঃসাধ্য রোগের আক্রমণে। কিছুতেই পরাভূত করেনি তোমার দৃষ্টিকে। দুঃখকে তুমি করে তুলেছ সুযোগ, বিঘ্নকে তুমি করেছ সোপান। কল্যাণেষু সুভাষচন্দ্র ধীরে ধীরে রবীন্দ্রনাথের স্নেহ অন্তরে পরম স্নেহাস্পদেষু সুহৃদবরেষু হয়ে উঠেছেন। কিন্তু তখনও এমন কিছু ঘটনা ঘটেছিল দুজনের মধ্যে, যেখানে সুভাষচন্দ্র মর্মাহত, অভিমানী, অন্যদিকে রবীন্দ্রনাথ গভীর ব্যথিত, দুঃখবোধ করেছেন। আগামী পর্বে আমরা আলোচনা করব কাছে এসেও কোন মানসিক সংঘাত তৈরি হলো রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্রের মধ্যে।